কাজের অন্যতম সাক্ষী আমরা। আমাদের অনুপ্রেরণা বিশেষ আছেন ফর্মার চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদার, ন্যাশনাল এসসি কমিশন, এবং সেই সাথে আমার সম্মুখে আমার পরমাত্মীয় তপশিলি সমাজের বিভিন্ন কার্যকর্তা, বিভিন্ন অর্গানাইজেশনের প্রমুখ ব্যক্তিরা এসছেন। অখিল ভারতীয় সাফাই কর্মচারী কমিশনের বাংলার সভাপতি, সেই সাথে এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ, যেখানে বাইরে 42 থেকে 43 ডিগ্রি টেম্পারেচার, সেই দাবদাহকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রান্তিক বিভিন্ন স্থান থেকে যে সমস্ত মানুষরা এসছেন, বিশেষত জগৎজননী দেবী স্বরূপ আমার মায়েরা যারা এত দূর এসছেন, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। একটা পোশাকি পরিচয় আমাদের সঞ্চালিকা মহাশয় দিয়েছেন বটে, কিন্তু সেই পোশাকি পরিচয়ের আড়ালে একজন ব্যক্তি মানুষ, যে মানুষটি আপনাদের সবার সঙ্গে ব্যক্তিগত স্তরে, পারিবারিক স্তরে ভীষণভাবে পরিচিত, আপনাদের ঘরের ছেলে বলেই নিজেকে মনে করি। এবং আমরা জানি আজ 133তম জন্মজয়ন্তী বাবা সাহেব আম্বেদকরের। 14 এপ্রিল ছিল, বিভিন্ন কারণে আমরা সেটা পালন করতে পারিনি, কারণ তারপরেই পয়লা বৈশাখ, তারপরে রামনবমী কার্যক্রম, তারপরে ফল প্রাপ্তিতে একটু দেরি হয়, সেই জন্য আমরা আজকে এই কার্যক্রম পালন করছি। পয়লা বৈশাখের দিন আমার কাছে একটি মেসেজ আসে। আমি অত্যন্ত স্বাভাবিকভাবেই সবাইকে যখন পয়লা বৈশাখের আমার প্রণাম জানাচ্ছিলাম যথাযথ সম্ভাষণ দিয়ে, সেই সময় আমার মোবাইলে একটি মেসেজ আসে। সেই মেসেজটি স্বরূপ প্রসাদ ঘোষ স্বরূপদা লেখেন যে, I pay my regards, love and respect in the lotus feet of Sri Ramakrishna and Vivekananda. স্বাভাবিকভাবেই যখন আমরা বাবা সাহেব আম্বেদকরের স্মৃতিচারণা করি, উঠে আসে এই নামগুলি। কেননা আমরা যদি ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসাবে বাংলাকে ভাবি, রাজা রামমোহনের সময় থেকে রবীন্দ্রনাথের এই সময় সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে বাংলার রেনেসাঁ। এইরকম একটা সময়ে ভারতবর্ষের অন্য প্রান্তে জন্ম নিয়েছেন আরো একজন মনীষী, যিনি তার কোন একটি বিশেষ ভাবে, কোন একটি বিশেষ ক্ষেত্রে যদি তাকে আমরা আবদ্ধ রাখি, তাহলে তার প্রতি অন্যায় হবে। একজন শিক্ষাবিদ, একজন জুডিশিয়ারি পার্সোনালিটি, একজন সমাজ সংস্কারক, সোশ্যাল রিফর্মার, একজন ভিশনারি স্টেটসম্যান। আমি জানি না শুধু ভারতবর্ষ নয়, এশিয়াতেও এই ধরনের উচ্চ মেধার কোনো ব্যক্তি আগে বা তার স্বাধীনতা পরবর্তী সময়ে জন্মেছেন কিনা, কিন্তু এরকম মানুষরা বড় ক্ষণজন্ম হয়। মাত্র 56 বছর বয়স উনি বেঁচেছিলেন। স্বপ্ন দেখেছিলেন এমন এক ভারতের যেখানে ভারতবর্ষের প্রতিটি মানুষের আত্মমর্যাদা থাকবে। তিনি বলেছিলেন যে প্রতিটি মানুষ সে তার সামাজিক এবং তার ব্যক্তি মর্যাদা নিয়ে ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে। আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলেছেন যে ওই সময়কালে ভারতবর্ষকে ভাগ হতে হয়েছে ধর্মের ভিত্তিতে, কিন্তু বাবা সাহেব যদি চাইতেন সেই সময় জননীর জঠরে লজ্জা, ছাগলাত্ম নেতৃত্ব, যাদের জন্য এই দেশ ভাগ হয়েছিল, তিনি সেই জাতীয় কংগ্রেসের একজন পদাধিকারী হয়েও, জাতীয় কংগ্রেসের একজন তৎকালীন মন্ত্রী হয়েও স্বাধীনতার পরবর্তী সময় তিনি যদি সেই সময় চাইতেন, তাহলে ভারতবর্ষ একটি নয় আরো বেশ কয়েকটি টুকরোতে খণ্ডিত হতে হতো। আমরা জানি সেই সময় পশ্চিমবঙ্গের তপশিলি সমাজ
তারা বিভ্রান্ত হয়েছিলেন। তপশিলি ফেডারেশনের অবিসংবাদী পশ্চিমবঙ্গের নেতা যোগেন মণ্ডল তার তৎকালীন ভুল সিদ্ধান্তের জন্য সেই সময় আমাদের তপশিলি সমাজের একটা বড় অংশ তারা এই দেশভাগকে একটা সেটেল ফ্যাক্ট হিসাবে মেনে নিয়েছিলেন। কারণ উচ্চশিক্ষিত যোগেন মণ্ডল সভা সমিতিতে ভাষণ করতেন, দ্য পাকিস্তান উইল বি দ্য লিভিং প্যারাডাইস অফ দলিত অ্যান্ড মুসলিম। এবং সেই সময় যে ন্যারেটিভ তৈরি হয়েছিল, একাধারে ব্রিটিশ রাজশক্তি, তৎকালীন কমিউনিস্ট এবং জাতীয় কংগ্রেস, এই যে নেক্সাস তৈরি হয়েছিল, তারা সফট টার্গেট হিসাবে বেছে নিয়েছিল তপশিলি সমাজের মানুষকে। তাহলে সেই ন্যারেটিভ কি সেখানেই, অর্থাৎ দেশভাগের সঙ্গে সঙ্গে সেই ন্যারেটিভ বা সেই আখ্যান সেটা শেষ হয়েছে? না, হয়নি, এখনো সমানতালে চলছে এবং সেখানেই তপশিলি উত্থানের প্রাসঙ্গিকতা। আজও বৃহত্তর হিন্দু শক্তিকে খণ্ড বিখণ্ড করার জন্য শুধু পশ্চিমবঙ্গের বুকে একটি নয় 12খানি সংগঠন আছে যারা তপশিলি সমাজের মানুষকে বিভিন্নভাবে ভুল বোঝায়। মিম এবং ভীমের যে ন্যারেটিভ সেটা সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। তাই সাধু সাবধান, আমাদের বুঝতে হবে যে বৃহত্তর হিন্দু সমাজের শক্তিশালী অংশ হচ্ছে এই তপশিলি সম্প্রদায়। যখন যখন হিন্দুত্বের উপরে আঘাত এসছে, বুক চিতিয়ে একটা কুম্ভের মতো লড়াই করেছে এই তপশিলি সমাজের মা, বোন এবং আমাদের বন্ধুরা। তাই তারা জানেন যে হিন্দু সমাজকে যদি দুর্বল করতে হয়, তাহলে হিন্দু সমাজের এই শক্তিশালী লড়াকু তপশিলি সমাজকে ভাঙতে হবে। এবং সেই কারণেই তারা মাহাতোদের সঙ্গে বাউরিদের লড়িয়ে দেয়, নবসূত্রদের সঙ্গে পণ্যদের লড়িয়ে দেয়। এবং এই সামাজিক বিভাজনের ষড়যন্ত্রে আমরা একবার পা দিয়েছি 1946 বা ওই সময় 1937-এর প্রাদেশিক নির্বাচনে, যখন মুসলিম লীগ সারা ভারতের মধ্যে বাংলায় ক্ষমতায় আসলেন। তার পরবর্তীকালে বুড়িগঙ্গা থেকে গঙ্গা এবং পদ্মায় প্রচুর জল বয়ে গেছে। পশ্চিমবঙ্গের বুকে তিনটি শাসন ব্যবস্থাকে আমরা দেখেছি। তপশিলি সমাজের জন্য কুম্ভীরাস্ত্র বর্জন করা এই যে শাসক, তাদেরও দেখেছি। ডক্টর উপেন বিশ্বাসের পরে পশ্চিমবঙ্গে কোনো ব্যাকওয়ার্ড ক্লাস মিনিস্টার নেই। এই দপ্তরটি যিনি দেখছেন তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তাই যখন তারা জয় জোহারের নাম দিয়ে কুম্ভীরাস্ত্র বর্জন করে বা 1200-1500 টাকার জন্য আমার মা বোনকে পঞ্চায়েতের সামনে বা সেই পাড়া সদস্যের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের সবার। সভ্য সমাজের কাছে আমরা হাস্যাস্পদ হয়ে যাই। সংবিধান প্রদত্ত যে অধিকার আমরা বাবা সাহেবের মাধ্যমে পেয়েছি, সেই অধিকারকে নিঃশেষ করে আমাদের সমাজের মানুষগুলোর যে আত্মমর্যাদা, তাদের যে আত্মসম্মান, তাকে কোথাও না কোথাও 1500 টাকা দিয়ে কিনে নেওয়ার একটা প্রয়াস আমরা দেখতে পাই। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সমগ্র পৃথিবীতে একমাত্র জাতিসত্তা যারা তার নিজের ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য একবার নয় দুবার স্বাধীনতার লড়াই লড়েছে। অখণ্ড ভারতবর্ষে প্রাণ দিয়েছেন বর্তমান বাংলাদেশের সেই সময়কার মাস্টারদা থেকে প্রীতিলতা। ভারতবর্ষকে স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা, লড়াই করেছেন কাঁধে কাঁধ রেখে। পরিণতি সেই সময়কার অবিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা, যিনি নাকি তার বেতার বার্তায় বললেন যে those who are talking about the partitions are fantastic nonsense। যারা দেশভাগের কথা বলছে তারা নির্বোধ, বললেন আমাদের চাচা নেহেরু। আরেকজন জাতির জনক বললেন, যদি দেশ খণ্ডিত হয় তবে আমার দেহের উপর দিয়ে খণ্ডন হবে। 14ই আগস্ট রাত্রে দ্য ডমিনিয়ন রিপাবলিক অফ পাকিস্তান জন্ম নিল। আমার বাবা, কাকা, জ্যাঠা এবং পিতৃপুরুষ চোখ খুলে দেখলেন তারা এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক নয়, তারা পাকিস্তানের নাগরিক। এই জন্য তারা লড়াই লড়েছিলেন। আবার একটি লড়াই তারা লড়েছেন, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন ত্রিলোক্যনাথ। তার নাম ইতিহাসে আসে না,
বারবার বঙ্গবন্ধু মুজিবুরের নেতৃত্বকে সামনে আনা হয়। আবার একটি লড়াই তারা বাংলাদেশের বুকে লড়লেন, পাকিস্তানের বুকে লড়লেন, জন্ম নিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্বপ্ন ছিল সেই স্বাধীনতার, হলো কি পরিণতি? এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা একটা র্যাডিক্যাল ইসলামিক কান্ট্রি তৈরি হলো। সেখান থেকে রাতের অন্ধকারে আমাদের বাবা কাকারা গোলা ভর্তি ধান আর পুকুর ভর্তি মাছ ফেলে কলকাতার রাজপথে আশ্রয় নিলেন। কুকুর ছাগলের মতো তাদেরকে টেনে নিয়ে ফেলে দেওয়া হলো দণ্ডকারণ্য, আর না হয় মানা ক্যাম্পে, আর না হয় মরিচ্ছাপিতে। কি দোষ ছিল তাদের? পৃথিবীর ইতিহাসে এমন অন্য কোন জাতি খুঁজে পাবেন না যাদের সঙ্গে নিদারুণ বিশ্বাসঘাতকতার ইতিহাস লেখা হয়েছে। এমন অন্য কোন জাতি খুঁজে পাবেন না যারা একবার নয় দুবার স্বাধীনতার লড়াইয়ে নিজেদের প্রাণ দিয়েছেন, তারপরেও তাদেরকে নাগরিকত্বের যে ফান্ডামেন্টাল রাইট, সেই অধিকারটুকু এখনো দেওয়া হয়নি। স্বাধীনতা ৭৬ বছর হয়ে গেছে। শুধু রাজনৈতিক ক্ষমতার প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা হয়েছে, একটা পলিটিক্যাল টুলকিট হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে। এখানেই তপশিল উত্থানের মতো একটি জাতীয়তাবাদী সামাজিক অরাজনৈতিক সংগঠনের প্রাসঙ্গিকতা। কি অন্যায় ছিল সে সমস্ত মানুষের? আমি একটি রিফিউজি পরিবারের সন্তান। আমার বাবা, আমার ঠাকুরদা, তারা স্বপ্ন দেখেছিলেন যে স্বাধীন ভারতবর্ষে রূপরস গন্ধ স্পর্শে তারা তাদের পরিবারকে এবং তাদের উত্তরাধিকারীকে বড় করবেন। এক জেলা থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশ তাদেরকে ছুটে বেড়াতে হয়েছে। এবং এই ইতিহাস শুধু আমার নয়, এই ইতিহাস আপনাদেরও। তাই একবার একটি দেশের মাটিকে আমরা হারিয়েছি, এই বাংলা যেন না হারায়, এই বাংলা যেন না হারায়। তাই এই দায়িত্ব, এই কর্তব্য, এই পবিত্র লড়াইয়ের জন্য ঈশ্বর আমাদের হয়তো বেছে নিয়েছেন। আমরা যারা দ্বিতীয় প্রজন্ম ভারতবর্ষে আছি, বাংলাদেশে যখনই কথা হয় তখন শুনবেন যে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে। কম বেশি 28% হিন্দু, এখন 6% হয়ে গেছে। একবার ভাবুন তো, ওখানে যে হিন্দু সমাজ আছে, সেই হিন্দু সমাজের 90% মানুষ নবশূদ্র পরিবার। সাতক্ষীরা জেলা এবং এইরকম কিছু জেলাতে কিছু পণ্ড বাস করে। 97% হিন্দু সেখানে তপশিলি সমাজ। তাদের অন্য কোনো স্ট্যাটাস নেই, ওখানে শুধু মাইনরিটি স্ট্যাটাস আছে। আর এখানে যারা মাইনরিটি 3D বেনিফিট পায়, 3 ডাইমেনশনাল বেনিফিট তারা পায়। মাইনরিটি স্কলারশিপ পায়, মাইনরিটি সুযোগ সুবিধা পায়, ভারতবর্ষের সংবিধানে দেওয়া আছে। পূর্ববর্তী বক্তা বলেছেন বাংলা এবং কর্ণাটকে তারা ওবিসি এর সুযোগ সুবিধা পায়, ইডব্লিউএস এর সুযোগ সুবিধা পায় 10%। 3 ডাইমেনশনাল বেনিফিট তারা পায়। তারপরেও এই ফ্যানাটিক র্যাডিক্যাল এই কমিউনিটি এই দেশের খাবে আর এই দেশেই বোমা মারবে। আমরা দেখেছি গতকাল সিবিআই, ইডি, তারপরে এনএসডি নেমেছে। বিশাল ধর্মযুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে। সেই প্রস্তুতির সামনে কুম্ভের মতো যদি বুক চিতিয়ে দাঁড়ায়, তবে দাঁড়াবে আমার মা বোনরা, যেমন সন্দেশখালী দেখিয়েছে। আমরা এবারের যে তপশিল রত্ন 2024, সেখানে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ একজনকে পুরস্কৃত করতে পারছি। সুতরাং বন্ধু, এটা মাথায় রাখতে হবে যে বাংলা স্বাধীনতা পূর্ববর্তী যে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, যে বাংলা চরমপন্থী বিপ্লব আন্দোলনের সূতিকাগার, যে বাংলা ভক্তি আন্দোলনের পৃষ্ঠভূমি, যে বাংলার তৎকালীন পরিবেশ পরিস্থিতিকে আত্মস্থ করার জন্য চরমপন্থী আন্দোলনের নিজেকে সেই চরমপন্থী আন্দোলনের শরীক হওয়ার জন্য আত্মসর সংঘচালক ডাক্তার জি বাংলার মাটিতে এসেছিলেন। এবং আজকের দিনেও যদি আপনারা কখনো আন্দামানে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি,
134 জন এরকম শহীদের নাম পাবেন যারা এই তপশিলি সমাজের বাংলার মানুষ। 134 জন, একজন দুজন নয়। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে তপশিলি সমাজ তার যে অনবদ্য ভূমিকা, সেই ভূমিকা তারা পালন করে চলেছে এবং আজও চলছে। তাই আর কোনো ফাঁদে আমরা পা দেবো না। যেমন মরু ঝড়ের সামনে অস্ট্রিচ পাখি মুখ গুজে থাকে, নগরে আগুন লাগলে দেবালয় অক্ষত থাকে না, তাই এটা ভাববেন না যে সন্দেশখালীতে যা ঘটছে সেটা কলকাতার বুকে ঘটবে না। আমরা 46 দাঙ্গার কথা জানি। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে ব্লকে সন্দেশখালী তৈরি হয়ে আছে। তাই দ্বিতীয় প্রজন্ম হিসাবে যারা আমরা ওদেশ থেকে বিতাড়িত, অত্যাচারিত, শোষিত হয়ে এসেছি, তারপরেও আমি আমার পূর্বপুরুষদের যখন স্মরণ করি তখন গর্বিত হই। কারণ তারা ওই ধরনের ধর্মীয় উৎপীড়ন এবং নিপীড়নের মধ্যেও, ওই ধরনের এথনিক ক্লিনজিং এর মধ্যেও, ওই ধরনের রাজাকারদের নৃশংস অত্যাচারের পরেও আমার মায়ের স্মৃতির সিঁদুর এবং বাবার গলে রুদ্রাক্ষটা বাঁচানোর জন্য তারা সমস্ত কিছু ছেড়ে রাতের অন্ধকারে হাতে লণ্ঠন নিয়ে কৌপিন মাত্র সম্বল করে ভারতবর্ষের রাজপথে এসে আশ্রয় নিয়েছিলেন। যারা সেই অত্যাচারের কাছে মাথা নত করেছে তারা ইসলাম ধর্ম পালন করেছে, আর যারা লোভের বশবর্তী হয়েছে তারা খ্রিস্টান হয়েছে। আপনার আমার পূর্বপুরুষ লোভের বশবর্তী হয়নি, অত্যাচারের কাছে মাথা নোয়ায়নি, মাথা উঁচু করে এদেশে এসেছে। তাই তাদেরকে তার প্রাপ্য সম্মান দেওয়ার ঈশ্বরীয় কাজের দায়িত্ব আমাদের এই প্রজন্মকে নিতে হবে। আমার বাবাকে আমি যখন 22শে জানুয়ারি আমি অযোধ্যায় ছিলাম, রামলালার গর্ভ গিয়ে আমি যখন ভিডিও লাইভ করে আমার বাবাকে দেখাচ্ছি, বাবা হাও হাও করে কাঁদছে, বাচ্চাদের মতো কাঁদছে বাবা। তিনি ভাবেননি যে তার জীবদ্দশায় কুল দেবতাকে কুণ্ডলী করে যখন তিনি এদেশে এসেছেন, তিনি এরকম দৃশ্য দেখতে পারবেন ভারত। এবং এখন আমি স্বপ্ন দেখি যে বাবার মৃত্যুর আগে তার হাতে ভারতবর্ষের নাগরিকত্বের শংসাপত্র দিয়ে বলবো যে বাবা, এখন এই দেশ তোমার এবং আমার। তাই এই উদ্দেশ্য এবং এই সংকল্প নিয়ে আমরা আজ এই হলে যারা উপস্থিত আছি, আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন, তপশিলি উত্থান তার লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত সুস্পষ্ট। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। একটা উজ্জ্বল ভারতবর্ষ, একটা উজ্জ্বল বাংলা, তার যে গৌরব, হারিয়ে যাওয়া গৌরব, সেটা আমাদের হাত ধরেই আসুক। বিবেকানন্দর কথা আমি বলছিলাম, যিনি বলেছেন যে নতুন ভারত উঠে আসবে কৃষকের লাঙল হতে। সেই কৃষক বন্ধু, সেই পরিযায়ী শ্রমিক বন্ধু, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের সেই মাতৃশক্তি, তারা সবাই সম্পদ ভারতবর্ষের। এখনো 65% ভারতবর্ষের যে আত্মা, তারা গ্রামে বাস করেন। সেই আত্মার পুনর্জাগরণ হোক এবং সেই জাগরণে আমরা যেন প্রত্যেকে কাণ্ডারি হয়ে এই জাগরণকে ত্বরান্বিত করতে পারি। এইটুকু বলে আমি আপনাদের সবাইকে আবার একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি।